ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের গণ আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে এসেছিলেন হাজারো লাখো মানুষ। জুলাই আগস্টে ছাত্র জনতার এই আন্দোলনে নিহত ও আহত হন কয়েক হাজার মানুষ। আহতদের মধ্যে অনেকেরই রাজপথে গুলি খেয়েছেন, কেউ বা হাত, পা কিংবা চোখ হারিয়েছেন। আহত বহু মানুষ এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি। অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি ছিল এর মধ্যে যদি বলি অন্যতম প্রাধান্য যে বিষয়গুলোতে ছিল তার মধ্যে হচ্ছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সর্বোচ্চটা দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৬ মাস পরেও নিজেদের সুচিকিৎসা সহ নানা দাবিতে আবারও রাস্তায় নামতে হচ্ছে আহতদের। তাদের দাবি সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি। বাংলাদেশ স্থানীয় সময় রবিবার আবারও ঢাকার শিশু মেলা সড়ক অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে আহতরা। চলুন আহতদের কাছ থেকেই জানি কি বলছেন তারা। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক, আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? আমরা কেন আজকে বৈষম্যের শিকার? আমরা কেন ধারে ধারে ঘুরবো? এই যে আপনি দেখেন আমার ভাইটা এক পায়ে এক গুলিতে দুই পা আড্ডি উঠে উড়ে গেছে গা, কোনো কিছু হইতাছে না। আপনি দেখেন দুইটা পাও। যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেয়া পাওয়া ওর মনের মধ্যে রূপ জন্মাইছে। আজকে ৬ মাস বেশি হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের এই তালিকা প্রকাশ করা হয়নি। এখনো সার্জিস আলম তার বক্তব্যে স্পষ্ট করেছে মাত্র ২০০০কে এই পর্যন্ত টাকা দিতে পেরেছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। ৬ মাসে যদি আপনারা ২০০০কে টাকা দেন, ২২,০০০ আহতকে আপনারা আরো কতদিন লাগবে? আমাদের এই তো বললো তো পুনর্বাসনের জন্য, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই। আমাদেরকে হেলথ কার্ড দেওয়া হয়েছে নাকি, হেলথ কার্ড কোথায় আমরা সেটাও জানি না। তো বিগত ৭ মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সার্জিস বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না। অধিকাংশ রোগীদেরই কিন্তু গুলিতে আহত হয়েছিলেন এবং তাদের শুরুতেই কিন্তু দৃষ্টিশক্তি একদম খারাপ অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আমরা চেষ্টা করেছিলাম যে আকৃতিগত ঠিক রাখা এবং এর মধ্যে থেকে যদি তাদের 2%, 5%, 10% যতটুকু তাদের উন্নতির সুযোগ থাকে সেই সুযোগটা আমরা নিতে চেষ্টা করেছি। এই পর্যন্ত 11 জনের মতো দেশের বাইরে গিয়েছিলেন এবং আমি চক্ষু রোগী, এবং এখনও পর্যন্ত 9 জন আছেন, 2 জন ফেরত আসছেন, এবং যে 2 জন ফেরত এসেছেন আমি যতটুকু জানি যে ওনাদের ভাষ্য হচ্ছে গিয়া এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই। এবং যে 8-9 জন, এখন যে 8 জন দেশের বাইরে আছেন ওনাদের সাথে আমার যোগাযোগ হয়, ওনারা বলছেন যে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, এই চিকিৎসার মধ্যে বাংলাদেশের চিকিৎসার থেকে কোনো ধরনের ফারাক নাই। দ্যাট মিনস ওনারা যে দৃষ্টিশক্তি উন্নতির আশায় গিয়েছিলেন সেই আশাটা ওনারা। দর্শক, বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন গণ আন্দোলনে আহত নেসার উদ্দিন নাইম, নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সাকিন শাবাব, নির্বাহী সদস্য, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুশআপ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি শুরুতে একটু সাকিন শাবাব আপনার কাছে আসি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন, সরকার পতন আন্দোলনে মাঠে ছিলেন আপনি। এই যে আহতদের চিকিৎসা নিয়ে যা চলছে এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? সরকারের পক্ষ থেকে কতটা খবর রাখছে? আপনারা যারা শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, আপনারা কতটা সচেষ্ট? আপনারা কিভাবে সহযোগিতা করছেন, আহতদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন? এই ব্যাপার যদি একটু বলতেন। দেখেন, প্রথমত হচ্ছে অসংখ্য ধন্যবাদ টিভিএন 24কে। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এই রেভলিউশন, এই গণ অভ্যুত্থান যেটা হলো, সেখানে আমরা অনেক প্রাণ হারানোর কারণে এবং অনেক আত্মত্যাগের কারণে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল আমাদের আহতদের চিকিৎসা নিশ্চিত করা। যারা আহত হয়েছে 20,000 25,000-এর মতো মানুষ, ওদের প্রত্যেকে নিশ্চিত করা। 4 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু
আমি এখানে আমার নিজেকে অনেক সময় ব্যর্থ মনে হয়, এবং আমার মনে হয় যে এই সরকারটা এক জায়গা থেকে পিছিয়ে পড়েছে, সেটা হচ্ছে আমাদের চিকিৎসা নিশ্চিত করার। আমার ব্র্যাক ইউনিভার্সিটির কথা আমি যদি বলি, আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা চোখে গুলি খেয়েছিল, সে হচ্ছে হাসিবুল জিসান তার নাম। সে পর্যন্ত আপনার হচ্ছে তার ট্রিটমেন্টের খরচের টাকাটা পেতে পেতে তার অনেক দূর, প্রায় 2-3 মাস পরে টাকাটা পেয়েছে। তো এরকম হয়তো বা একজনের কথা বলেছে, তো আরো অনেক হাজার হাজার মানুষ রয়েছে, হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যাদের কাছে হয়তো বা সেই খরচ চালানোর মতো টাকাটা নেই। এখন আপনি সরকার থেকে প্রতিশ্রুতি জানাচ্ছেন যে আপনি প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রাখবেন, আহতরা যেন একদম একবারে পারফেক্ট চিকিৎসা পায়, সবচেয়ে উচ্চতর চিকিৎসা পায়, সেদিকে নজর রাখবেন। কিন্তু সেটা আসলে আপনারা কিন্তু রাখতে পারছেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার রাখতে পারছে না। আমি নিজে পার্সোনালি আমার হাসিবুল জিসানকে নিয়ে দৌড়ানো লাগে হচ্ছে কমপক্ষে হইলো প্রায় 1 মাসের মতো, শুধুমাত্র ওর কিছু টাকা পাওয়ার জন্য। এখন সরকার থেকে যখন দিচ্ছিল না, তখন আমরা যারা ব্যক্তিগতভাবে আমাদের যতটুকু মানে আমাদের কাছে আমরা তো আসলে স্টুডেন্ট, কিন্তু আমাদের হয়তো বা অনেক বিশ্বাস আছে, আমাদের অনেক কানেকশন আছে, অনেক অনেক বিজনেসম্যানের সাথে কানেকশন আছে, তাদের সাথে কথা বলে বলে আমরা আহত চিকিৎসা করার চেষ্টা করছি। কিন্তু আমাদের কষ্টটা এই জায়গাতেই যে এই সরকারটার উচিত ছিল যে প্রথম কাজ এটা যে আহতদের চিকিৎসা সুনিশ্চিত করা। একজন এমপি মন্ত্রী বা আমি যদি উপদেষ্টা বলি বা যারা সরকার পর্যায়ে রয়েছে, তাদের যখন কোনো ধরনের কোনো অসুস্থতা আসে বা কোনো ঝামেলা হয়, বিদেশি তাদেরকে সিঙ্গাপুর, ইন্ডিয়া বা যে কোনো অন্য দেশে পাঠানো হয়। কিন্তু আমাদের দেশে আহতদের নিজেদের অ্যাপ্লাই করা লাগতেছে, নিজেদের বলা লাগতেছে না আমার উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হবে। হ্যাঁ, হয়তো বা আমার দেশে এখন পর্যন্ত ওই উন্নত চিকিৎসা হয়তো বা সরঞ্জাম গুলো এখনো আসেনি, কিন্তু আমার তো উচিত, যদি আমার দেশে না থাকে আমি বাইরে যেও হচ্ছে এই মানুষগুলোকে চিকিৎসা নিশ্চিত করা। সেখানে থেকে আমরা অনেকটুকু পিছিয়ে আছি, এবং আমার সেটা মানতে হবে এই সরকার এই কাজটা ঠিক মতো করতে পারছে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। নাজমুল আলম নাজু, আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এটি তিনি বাংলাদেশের সময় রবিবার অর্থাৎ আজ জানিয়েছেন, এবং নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন করা হবে বলেও তিনি জানিয়েছেন, এবং অর্থ মন্ত্রণালয় থেকে 232 কোটি টাকা বরাদ্দ পেয়েছেন বলেও জানান ত্রাণ উপদেষ্টা বলেন এ সপ্তাহের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে। নাজমুল আলম নাজুব, 6 মাস পর এই ধরনের বক্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আসসালামু আলাইকুম, TVN24। আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে দীর্ঘ 6 মাস পরে এই অনুশোচনা তাদের হলো। হ্যাঁ, এটা আসলে অত্যন্ত দুঃখের। ওই প্রাইভেট ইউনিভার্সিটির শাকিল সাবাব ভাই বলেছে যে তারা ছাত্র, তারা আন্দোলন করেছে, জনতা আন্দোলন করেছে, দিন মজুর আন্দোলন করেছে, জুলাই বিপ্লব হয়েছে, এবং তার মধ্য দিয়েই আজকে এত রক্তপাত, আহত নিহতর মধ্য দিয়েই কিন্তু আজকের এই পট পরিবর্তন। আর যে কারণে, যাদের কারণে আজকে, যাদের আত্মহত্যের কারণে পট পরিবর্তন, তাদেরকেই যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে না পারি, সুচিকিৎসা সর্বোপরি তার প্রথমত যেটা করা উচিত সেটা হচ্ছে যে তার সুচিকিৎসা, সেটাই আমরা করতে পারিনি। আর আমার মনে হয় কিভাবে করবে, আমাদের আজকে একটা জিনিস ভাবতে হবে যে জুলাই আগস্ট যে বিপ্লব, এই বিপ্লবের কতজন আহত হয়েছে সেই সঠিক তালিকাটাই করা হয়নি এখন পর্যন্ত। সারা বাংলাদেশে কতজন আহত আছে, কত আহতর ক্যাটাগরি করতে হবে, কতজন চক্ষু হারিয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছে, কতজনের শরীরে গুলিবিদ্ধ আছে, এই যদি ক্যাটাগরি গুলো শ্রেণীভুক্ত আলাদা আলাদা না করে এবং সঠিক তালিকা তৈরি না করে, তাহলে কার সুচিকিৎসা করবে? আজকে মনে করেন যে ঢাকার রাজধানী কেন্দ্রিক যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা হয়তো বা কোনো না কোনো ভাবে হচ্ছে। তারপরেও আজকে দেখছি যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আনাচে কোনাচে আহতরা, আজকে যাদের কারণে আজকে এই বিপ্লব, তারা আজকে তাদের আত্মনাদ, বিভিন্ন জায়গায় তারা আজকে মিছিল করছে, মিটিং করছে, তাদের আবেদন জানাচ্ছে। একটি মানুষ তার দাবি জানানোর জন্য কখন রাজপথে দাঁড়ায়? যখন তার সর্বশেষ দ্বার প্রান্তে এসে দাঁড়ায়, তখন তার দাবি নিয়ে সে রাজপথে আসে। আজকে অত্যন্ত লজ্জার বিষয় যে, আবারও বলছি, যাদের কারণে, যাদের আত্মহতি, যাদের এই বলিদান, যাদের যে এই রক্ত ঝরিয়েছে,
আজকে যারা বুলেট বিদ্ধ হয়েছে, আজকে যারা পঙ্গুত্ব বরণ করছে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি। অথচ বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন কথার ফুলঝুরি ঝরাচ্ছি। আমি মনে করি সর্বপ্রথম সঠিক একটি তালিকা করতে হবে, ক্যাটাগরি ভিত্তিক তালিকা করতে হবে, এবং তালিকার পাশাপাশি যে সকল ভাইরা আজও হাসপাতালে আছে, পঙ্গুত্ব বরণ করছে, বিভিন্ন যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের সর্বপ্রথম সুচিকিৎসা পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব নিয়ে এটি করা উচিত আমি মনে করি। জি, নাজমুল আলম নাজু, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে তালিকা করার কথা বলছেন, সবই ঠিক আছে, তালিকা করতে হবে, কিন্তু এই প্রক্রিয়ার কারণেই কি আসলে যারা আহত, আমরা যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে এবং আমরা আহতদের কাছ থেকেও শুনতে পাচ্ছি যে যদি আরো 2 মাস আগে প্রপার ট্রিটমেন্টটা তাদের করা হতো, হয়তো বা কারো একটা চোখ বেঁচে যেত, অথবা তার একটা অঙ্গহানি হতো না, অথবা সে হয়তো বা এখন যতটা অসুস্থ আছেন অথবা খারাপ অবস্থায় আছেন ততটা খারাপ অবস্থায় হয়তো বা থাকতেন না, অথবা সেরে উঠতেন। এই যে বিষয়গুলো, এগুলো তো ইমিডিয়েট চিকিৎসার বিষয়টা তো আসলে দীর্ঘায়িত করলে এই সমস্যা, জটিলতা, শারীরিক, এটা তো বাড়বে। আমি আসলে এখানে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আপনার কি মনে হয় যে এই যে আহতদের যে আহাজারি, আজকেই প্রথম নয়, এর আগেও আহতরা রাস্তায় নেমেছে তাদের আবেদনগুলো নিয়ে, তাদের দাবিগুলো নিয়ে? প্রথমে যদি বলি সুচিকিৎসার ব্যবস্থা, বাকি সবকিছু পরে, এই যে বিষয়টি, তাদের এই আহাজারি কি সরকার আসলে শুনতে পেরেছে এতদিন আপনার কাছে মনে হয়, নাকি তাদের ব্যস্ততা অনেক বেশি ছিল, তারা এই বিষয়টা আসলে অ্যাকনোলেজমেন্টে নিতে পারেনি অথবা এটি নিয়ে কাজ করতে পারেনি? আমি সর্বপ্রথম বলেছি যে দীর্ঘ 6 মাস পরে আজকে এই অনুশোচনা, যে আমরা এটি করব, ওটি করব, মন্ত্রণালয় করব, অধিদপ্তর করব, আসলে এটা লজ্জাজনক বিষয়। আজকে যারা বলছি যে যাদের কারণে এই আত্মত্যাগের কারণে যাদের রক্ত ঝরিয়েছে, যারা নিহত হয়েছে, আহত আছে, যারা পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন হাসপাতালে আছে, সর্বপ্রথম তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। অনেক দেরি হয়ে গেছে, সঠিক বলেছেন, যে যদি প্রপার টাইমে যদি এটি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তোবা অনেকের একটি চোখ বেঁচে যেতে পারত, অনেকেই পঙ্গুত্ব বরণ থেকে হয়তোবা তাদের পঙ্গুত্ব বরণ করতে হতো না। আমরা ধরে নিচ্ছি যে আজকে দীর্ঘ 6 মাস থেকে এদিক দিয়ে তাদের কোনো অনুশোচনাই নাই, তারা বিভিন্ন বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত। অথচ যাদের মাধ্যমে আজকে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীন হয়েছে, তাদের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। জি, নাজমুল আলম নাজু, আপনাকে ধন্যবাদ। আমি একটু নেসারউদ্দিন নাইম আপনার কাছে আসতে চাই। আমি একটু আপনার কাছে খুব সহজ একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে কেমন চিকিৎসা পাচ্ছেন? আপনি যদি একটু প্রথমে বলতেন যে আপনি আন্দোলনের সময় কোথায় কিভাবে আসলে আহত হন, এই বিষয়টি যদি একটু বলতেন, এবং কেমন চিকিৎসা পাচ্ছেন, সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে কতটা খবর রাখা হচ্ছে, কতটা যোগাযোগ রাখা হচ্ছে, কিভাবে সহযোগিতা করা হচ্ছে? নেসারউদ্দিন নাইম। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ এক ভাইয়ের আলোচনা শুনলাম, খুব সুন্দর করে তিনি বললেন। তো এবং পাশাপাশি যারা অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে অনেক বেশি কৃতজ্ঞ, সবার প্রতি অনেক বেশি ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। জি, আসলে একজন আহত ব্যক্তি হিসেবে কথা বলার মতো শারীরিক বা মানসিক কোনোটি আমাদের নেই, অনেকেরই নেই, আহত যোদ্ধাদের। এর কারণ হচ্ছে যে আমরা আজকে প্রায় 6 থেকে 7 মাসে পড়তে যাচ্ছে। হাসপাতালে অনেকেই 15 দিন ছিল, কেউ 1 মাস ছিল, তার পরবর্তী তার বাসা ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে, অথবা যারা এখনো হাসপাতালে আছে, এতদিন হাসপাতালে থাকলে মানসিক শারীরিক অবস্থা কেমন হয়, সব মিলে আমরা মানসিক ভাবে আহত, শারীরিক ভাবে আহত। তো এবার আপনার প্রশ্নটা আবার একটু দয়া করে রিপিট করুন। জি, আমি বলছিলাম যে প্রথমে যদি একটু বলতেন যে আপনি কোথায় আন্দোলন করার সময় কিভাবে আহত হন, সেই বিষয়টি একটু ছোট্ট করে যদি বলেন, এবং এখন ব্যক্তিগতভাবে আপনার কথা যদি বলি, অথবা আপনার আশেপাশে আরো যারা আছেন আপনার পরিচিত, কেমন চিকিৎসা পাচ্ছেন, সরকারের পক্ষ থেকে আপনাদের কতটা খবর রাখা হচ্ছে? জি, ধন্যবাদ। আমি 19 জুলাই 2024 রামপুরা বনশ্রী, ঢাকার, আপনারা অবশ্যই সবাই চেনেন জায়গাটির, নাম শুনেছেন। রামপুরা বনশ্রীতে আমি গুলিবিদ্ধ হই। আমি পেশায় একজন শিক্ষক। তো আমি যখন দেখি আমার চোখের সামনে যে আমাদের ছোট ছোট ছাত্ররা আহত হচ্ছে, মাথায় গুলি লাগছে, পায়ে গুলি লাগতেছে, কারো চোখে লাগতেছে,
সেই ভয়াল সময়ে আমার মানবতার ডাকে একজন শিক্ষক হিসেবে বাবা মার দায়িত্বের জায়গা থেকে আমিও তাদের সাথে আহ, ছিলাম, তাদের সামনে ছিলাম। তারা যাতে কোনো ধরনের মিসগাইড হয়ে না যায়, তারা যাতে কোনো ধরনের ভাঙচুর না করে, তারা যাতে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ না করে, যতটুকু পেরেছি আমার জায়গা থেকে তাদেরকে ভালোভাবে আন্দোলন করার জন্য সহযোগিতা করতে চেষ্টা করেছি। কিন্তু প্রতিমধ্যেই আমাকে আহ বড়শ্রীর ভিতরের রোডে আমি ছিলাম, 2 নম্বর বা 3 নম্বর রোডে মাঝামাঝি সিডি এভিনিউ রোড, মেইন রোড থেকে পুলিশ এবং বিজিবির লোক ছিল, তারা দূর থেকে গুলি করেছে। আমার গুলিটা মূলত পুলিশ করেছে নাকি বিজিবি করেছে আমি শিওর না। এটা হচ্ছে আমার গুলি লাগার ঘটনা 19 জুলাই আসরের পর পর, অর্থাৎ মাগরিবের সন্ধ্যার আগে আগে। তারপর চিকিৎসা নিতে গিয়ে আমরা আসলে ওই সময় কোনো হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, কিছু কিছু সরকারি হাসপাতাল তারা চিকিৎসা দিতে চায়নি। তাদের হয়তো কোনো আহ, কি বলে এমন কোনো শক্তি কাজ করেছে যে চিকিৎসা দেওয়া যাবে না। তারা বিভিন্ন কলে কৌশল আমাদেরকে বুঝে হাসপাতাল থেকে আরেক জায়গায় যান, ওখানে যান, সেখানে যান। তো বিভিন্ন হাসপাতালে ঘোরার পরে যখন সর্বশেষ পঙ্গুতে যাই, পঙ্গুতে যাওয়ার পরে সেখানে যা দেখেছি সেটা একটা ইতিহাস, নির্মম ইতিহাস। আহ প্রথম পর্যায়ে যখন আমাকে ওটিতে ঢুকানো হয়, আমার পায়ের ভিতরে এখনো গুলি রয়েছে এবং রিন বসানো আছে। আহ 4টা রিন, প্রায় 10টার মতো রড আছে। দেখলে অনেকে ভয়ও পায় যে এটা নিয়ে মানুষ বাঁচে কিভাবে। তো আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমত। তো এই অবস্থায় যখন আমাকে প্রাথমিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়, সেখানে আমার সামনে যে টলিতে যে রুগীটা ছিল, তখন আমি তো প্রায় সেন্সলেস, কিন্তু পুরোপুরি সেন্সলেস ছিলাম না। আমার পাশের রুগীটি মারা গেছিল, অর্থাৎ লাশের সাথেও 2-4 ঘন্টা আমি অপারেশন রুমের পাশের রুমে ওয়েট করেছি। এরকম ভয়ঙ্কর দিনগুলো গেছে। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, তৎকালীন সময় অর্থাৎ 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সরকারের কিছু কিছু ডাক্তাররা, যারা দলকানা ডাক্তার যাদেরকে আমরা বলি, তারা বিভিন্ন কারণে অকারণে অনেকের পা কেটে ফেলেছে, অনীহা প্রকাশ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এবং আমাকেও এক ডাক্তার বলেছিল যে পা কেটে ফেলেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবেন। এইরকম একটা কথা শোনার পর একটা রোগী সে মানসিক ভাবে কতটা ফিট থাকতে পারে, সেই কোশ্চেন আপনাদের কাছে রইলো, জাতির কাছে রইলো। এরকম পরিস্থিতির মধ্য থেকেও আমরা এখন আল্লাহর রহমতে পাটা আছে, অনেক হাড্ডিটা অনেক গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অনেক ছেলে মেয়েদেরকে, অনেক ছাত্রদেরকে দেখেছি যাদের পা কাটা লাগতো না, 9-এ পড়ে, 8-এ পড়ে, আমি নাম সহ বলতে পারবো। পঙ্গু হাসপাতাল আমি 1 মাস 2 দিন ছিলাম, তাদেরও পা কাটা গেছে। তাদের ভাষ্য মতে, সেই রোগীদের অভিভাবকদের ভাষ্য মতে, যে তাদেরকে ডাক্তার চাইলে পাটা রাখতে পারতো। আবার কিছু ভালো ডাক্তারও ছিল, আমি সকল ডাক্তারকে খারাপ বলছি না। সব মিলিয়ে হাসপাতালে খুব বেশি দিন রোগী রাখতে চায়নি ওই সময়টা, 5 তারিখের আগ পর্যন্ত। যারা বাসায় গিয়েছে অনেকের পা পচে গেছে, মাংস পচে গেছে, পা কাটা লাগছে। যদি বা হাসপাতালে রাখতো হয়তো পাটা কাটা যেত না। বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রতারিত হয়েছে তৎকালীন সময়। আর একটি সমস্যা যেটা পড়েছিল সেটা হচ্ছে ওই সময় তেমনি শারীরিকভাবে অসুস্থ, তারপরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, বিভিন্ন দলের বিভিন্ন চ্যানেলের লোকজন, তারা এমন ভাবে কিছু কোশ্চেন করতো আহত ব্যক্তিদেরকে, তাতে মানসিকভাবে আরো ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। তখন শুধু আমরা যারা মুসলিম ধর্ম বা যে যে ধর্মেরই আছে, তারা শুধু সৃষ্টিকর্তাকে ডাকছে যে আল্লাহ তুমি অন্তত বাঁচাও, কোনো মামলা হামলা থেকেও বাঁচাও, আহত তো হওয়ার হয়েছি, আবার যেন কোনো গুমের শিকার না হই, আবার যেন কোনো ধরনের সরকারি ট্র্যাপে পড়ে না যাই, ইত্যাদি ইত্যাদি। এক একদিন এক একটা ইতিহাস। আজকে আমাদের আন্দোলন চলছিল, সেখানে আমি বলেছিলাম মিডিয়া ভাইদেরকে যে আপনারা এই ইতিহাসটাকে, এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এক একদিন এক একটা চ্যানেলে এক একজনের জীবন কাহিনী জাতির সামনে তুলে ধরুন, তাহলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর ছিল এই ইতিহাস। আর বাসায় আসার পর থেকে আমরা যারা হাসপাতাল থেকে বিদায় নিয়ে বাসায় এসেছি, আসলে এখানে কেউ খবর রাখছে না। কেন খবর রাখছে না? হাসপাতালে থাকাকালীন নাপা প্যারাসিটামল এবং অপারেশন যতটুকু লেগেছে এতটুকু তারা করেছে, এটা সত্য কথা। বাসা আসার পরে তারা আর কোনো ধরনের কোনো খোঁজ খবর রাখছে না। এবং জুলাই ফাউন্ডেশন তারা কি করতেছে এটা আমি এখনো ক্লিয়ার না। ইতিমধ্যে আপনারা জানেন সার্জিস আলম পদত্যাগ করেছে। সব মিলিয়ে আমরা এখন একটা মাসাকার অবস্থায় রয়েছি। জি, নেসারউদ্দিন নাইম, আমি আবারও আসবো আপনার কাছে। নাজমুল আলম নাজু এবং শাকিন সাহেব আপনারা আমার সাথে থাকবেন। আমি একটি ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। দর্শক,
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমি একটু নেসারউদ্দিন নাঈম আপনার কাছে আবারও আসি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে আহতদের সেবা দিতে 4টি ক্যাটাগরি করা হয়েছে, এমনটা আমরা যেটি জানতে পারছি, এবং সেই ক্যাটাগরি বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানাচ্ছেন অনেক আন্দোলনকারী, এবং তাদের ভাষ্য হচ্ছে যে এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এবং এছাড়াও আমরা যদি দেখি যে অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তারা বিদেশে পাঠানোর আবেদনও জানাচ্ছেন। এই যে ক্যাটাগরির বিষয়টি, এটি একটু আমাকে বলবেন নেসারউদ্দিন নাঈম, আসলে এটা কি ক্যাটাগরি করা হচ্ছে? আহতদের মধ্যে এই বিষয়টি ক্যাটাগরি কিভাবে করা হচ্ছে? আসলে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আজকে সারাদিন আন্দোলনে ছিলাম, তো আমাদের আহত ভাইদেরকে নিয়ে জন্য আমার গলাটা একটু বসে গেছে, এই জন্য দুঃখিত, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে বলতে হচ্ছে। আসলে ক্যাটাগরি বিষয়টা একটি হাস্যকর বিষয়। এর কারণ হচ্ছে আমরা যখন আন্দোলনে নেমেছি তখন কিন্তু কোনো ক্যাটাগরি অনুযায়ী নামিনি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা ছাত্র জনতা একত্রিত ভাবে আন্দোলনে নেমেছি। দেখা যায় আমাদের পাশের লোকটি মারা গেছে, আমি হয়তো বেঁচে গেছি, আর একজন হয়তো চোখে লাগছে, আমার হয়তো পায়ে লাগছে, বিষয়টা এরকম হয়েছে। কিন্তু এই 6 মাস পরে এই ক্যাটাগরি সিস্টেমটা করার কারণে আহতদের বিরুদ্ধে আমি মনে করি একটা বিভক্তি তৈরি হয়েছে। জি নেসারউদ্দিন নাঈম, আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে ক্যাটাগরিগুলো, এটা কি আসলে, মানে এই ক্যাটাগরিতে কি করা হচ্ছে অথবা কি বিষয়টা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে ক্যাটাগরিতে আমি যেটা বুঝতে পেরেছি, তারা 4টা ক্যাটাগরি করেছে, ABCD। যারা গুরুতর আহত, অর্থাৎ 2 হাত 2 পা নাই, তাদেরকে এইভাবে 4টা ক্যাটাগরি করেছে। এখন ক্যাটাগরিটা করেছে আপনার সিভিল সার্জন অফিস। আমি ঢাকায় থাকি, আমার জেলা মাদারীপুর। আমাকে কয়েকদিন আগে, অর্থাৎ 8-10 দিন আগে ফোন দিল সকাল 11টায় যে আপনি মাদারীপুরে আসেন, সিভিল সার্জনে 12টার ভিতরে আসেন। তখন বাজে বেলা 11টা। আমি বললাম ভাই আমি তো ঢাকায় থাকি। ঢাকায় থাকলে কিছু করার নাই, তা কাউকে পাঠান আপনার মোবাইলের কাগজপত্র সহ। আমাকে কেন বলতেছি ক্যাটাগরি হবে, তো আপনাকে ক্যাটাগরিতে পালানো হবে। আমি অবাক হয়ে গেলাম যে আমি অন দ্য রেকর্ড, আমি আপনাদের সামনে বলছি, তো আমার ক্যাটাগরি করবেন, আমার শারীরিক অবস্থা কি, এটা তো আপনি সরাসরি দেখা দরকার, তাই না? না দেখে কিভাবে করবেন? আর আমাকে যে ডাক্তার আমাকে দেখেছে, আমার পায়ের হাড্ডিটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারতেছি না 6 মাস, কবে পারবো তাও জানি না। তা আপনি কিসের ক্যাটাগরি করবেন? বলতেছে ভাই যদি লোক পাঠান ক্যাটাগরিতে পড়বেন, যদি লোক না পাঠান তাহলে আপনি ক্যাটাগরি থেকে কবে ক্যাটাগরি অন্তর্ভুক্ত হবে সেটা আমরা বলতে পারতেছি না, এখন আপনার ইচ্ছা। তো আমি কি করলাম, প্রতিনিধি আমি ঢাকা থেকে ফোন দিয়ে আমার এক রিলেটিভকে পাঠালাম শহরে। সেখানে আমার ছবি দেখে, কাগজপত্র দেখে তারা আমাকে একটা ক্যাটাগরি দিয়েছে, সি ক্যাটাগরি। তো আমি নিজে হাঁটতে পারতেছি না। তো সি ক্যাটাগরির মিনিংটা ছিল এরকম যে যারা এখন একটু অসুস্থ কিন্তু ভবিষ্যতে সুস্থ হয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। তো আমি এখন অসুস্থ, আমি ভবিষ্যতে যে সুস্থ হব, স্বাভাবিক লাইফে আসতে পারবো, এই গ্যারান্টি তাকে কে দিছে? এটা তো আমার ডাক্তার বলতে পারবে। এবং ডাক্তাররা বলেছে যে যারা গুলি খাওয়া রোগী, চাইনিজ রাইফেলের গুলি, যাদের হাড্ডি ভেঙেছে, তারা স্বাভাবিক লাইফে আর হয়তো বার আসতে পারবে না, কিছু সমস্যা থাকবেই। অথচ আমাকে ক্যাটাগরিতে ফালাই দিল। এই হচ্ছে বৈষম্য দূর করা। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু ক্যাটাগরি করার পর আমার কাছে মনে হচ্ছে বৈষম্য আরো বেড়ে গেল। এই কারণে আজকের আন্দোলন দেখেছি আমাদের ছাত্র জনতা তারা ক্যাটাগরি সম্পূর্ণ বাতিল চাচ্ছে। জি নেসারউদ্দিন নাঈম, ধন্যবাদ। আমি আসবো সুযোগ পেলে নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু শাকিন সাহেব আপনার কাছে আসি, এরপর নাজমুল আলম রাজু আপনার কাছে আমি আসবো। আমি একটু যে প্রশ্নটা শাকিব সাহেব আপনার কাছে রাখতে চাই, এই যে জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম তারা কিভাবে পরিচালনা করছে, অথবা তারা কতটা আহতদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারছে, এই বিষয়ে কি কোনো খবরাখবর আপনার কাছে আছে শাকিন সাহেব? জি, ব্যাপারটা হচ্ছে কি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যতটুকু আমি জানি, তারা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিকে আসলে আশ্বস্ত করছে যে আমরা এটা করবো, আমরা আপনার কাছে যাবো, আমরা আপনার কাছে সাহায্য করবো। কিন্তু এত যদি স্লো হয় কার্যকলাপ তাহলে তো সমস্যা। আমি একটু আগে একজনের নাম বলছিলাম, হাসিবুল জিফার, ওর জন্য আমার 2 মাস ঘোরা লাগছে জুলাই ফাউন্ডেশনের কাছে।
আমার নাম দিতে হবে, আমার এখানে হচ্ছে এই ডকুমেন্ট ফিল আপ করতে হবে, ওই ডকুমেন্ট ফিল আপ করতে হবে। কেন ভাই? আমার এত ডকুমেন্ট কেন ফিল আপ করতে হবে? আমি ভাই, আমি এখানে যোদ্ধা, আমি আহত হয়েছি। তোমার প্রথম প্রায়োরিটি থাকবে যে তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারছো। এত ক্যাটাগরিজ ভাবে তুমি যখন করতে যাবা, তারপর তুমি এরপরে যখন হচ্ছে আবার অন্তর্ভুক্তি করতে যাবা যে ভাই ওনার এই সমস্যা ওনার এখানে দেন, তো তার এই সমস্যা ওনার এটা দেন, না হলে আমি পারতেছি না, এগুলো তো প্রবলেম ক্রিয়েট করবে, জনগণকে খেপাবে। আহত আমাদের আহত যারা আমার যোদ্ধা তাদের সাথে এটা একটা ওয়ান কাইন্ড অফ কি বলবো তাদেরকে, মানে মানে আমার মুখে ভাষা একটা শুনে তাদের সাথে একটা বেইমানি করা হচ্ছে। জুলাই সিটি ফাউন্ডেশন কাজ করতেছে না ঠিকঠাক মতো, এবং আমি সেটা বলতে বাধ্য হচ্ছে। জুলাই সিটি ফাউন্ডেশনে মানে আমাদের অনেকেই হয়তো বা এখন আছে, কিন্তু এটা ঠিক মতো কাজ করছে না। এটা ঠিক মতো আপনার হচ্ছে প্রপার জায়গায় জায়গায় প্রপার ফান্ড গুলো করতে পারতেছে না। এক একটা ফান্ডের জন্য আমার 3 মাস ঘোরাফেরা করতে হচ্ছে। যদি আমার 2 মাস ঘোরাফেরা করতে যে আমার যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, তাহলে আমি পরে টাকা দিয়ে কি করবো? আমার কি পা কেটে চলতে হবে? টাকা দিয়ে করবো নাকি? তা আপনাদের ওই কাজ যেটাই করতেছেন না কেন, ওই কাজটাকে বেগবান করতে হবে, যাতে কাজ করতে চান না। হলে বলেন যে পারছেন, আমরা পারবো না, যদি আপনি পারেন সে হচ্ছে আপনার প্লিজ নিজের মনে চিকিৎসা গ্রহণ করেন, বলে দেন ডিরেক্টলি। এভাবে মানুষকে হাসির পাত্র করে রাখার তো কোনো মানে হয় না। জি, সাকিন সাহেব আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, আমি একটু আপনার কাছে আসি। আমরা যেটা দেখলাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আচরণ এবং তাদের কার্যক্রম নিয়ে কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম, অথবা যদি বলি সরকারের পক্ষ থেকে আহতদের জন্য, আহতদের পরিবারের জন্য, নিহতদের পরিবারের জন্য যে ধরনের সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর কথা, এই জায়গাটিতে তারা কাজ কেন করতে পারছেন না? আপনার কাছে কি মনে হচ্ছে নাজমুল আলম নাজু? আমার কাছে মনে হচ্ছে যে তারা এই জুলাই ফাউন্ডেশনকে, আমি অতটা করছি না, আমি সরকারের কথাই বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি। তারা আজকে ওই যে আবারও বলছি, যাদের কারণে আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু এই এদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই শপথ গ্রহণ করেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে। হ্যাঁ, আজকে আমি রংপুরের কথাই বলি, শতাধিক আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এর নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আহত হয়েছে, সাধারণ শ্রমিক জনতা আহত হয়েছে, ছাত্র আহত হয়েছে। কতজনের পাশে দাঁড়িয়েছে, কতজনকে সহযোগিতা করা হয়েছে আমরা জানি না। আমরা নিজের অর্থায়নে আমরা অনেকের চিকিৎসা করেছি, আজকে এখনো করছি, কিন্তু কই কখনো কোনোদিনও আমরা শুনিনি তাদের কাছে কেউ যোগাযোগ করেছে বা তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, পরিবারের কাছে খোঁজ খবর নিয়েছে। সে কারণেই আমি একটা কথা বলেছি তখন, সেটি হচ্ছে যে সঠিক তালিকা নেই। এবং ক্যাটাগরির কথাটা বলেছি আমি, যেটি সেটা হচ্ছে যে আমি চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি বলেছি। আমি কে আহত কতটুকু হয়েছে, কার কতটুকু সে দুহাত গিয়েছে, একজনের কোনো ভাইয়ের এক পা গিয়েছে, আমি সেই ক্যাটাগরির কথা কিন্তু বলিনি। আমি ক্যাটাগরিটা বলেছি যে দ্রুত চিকিৎসা করতে হবে কাদের এই মুহূর্তে। হয়তোবা যে ভাই বললেন, নেসার ভাই বললেন যে হয়তোবা এটি সত্য যে আমি যদি ওই তখনই ব্যবস্থা নিতাম তাহলে হয়তোবা ভাইয়ের আমার চোখটি বেঁচে যেতে পারতো, পাটি কাটা লাগতো না। সে কারণেই আমি সেই ক্যাটাগরির কথা বলেছি যে দ্রুত গতিতে এই জরুরি ভিত্তিতে চিকিৎসার ক্ষেত্রে এগুলো করা উচিত, এই মুহূর্তে করা উচিত। আর সময় কালক্ষেপণ না করে, অনেক সময় চলে গেছে, 6 মাসে অনেক ক্ষতি হয়ে গেছে, যতটুকু আছে ততটুকুকে রক্ষা করার জন্য এই তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি, তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একান্ত প্রয়োজন। আর বেশি সময় নেই। জি, নাজমুল আলম নাজু, জি আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই আসবো সময় পেলে আপনার কাছে। শাকিন সাহেব, আবার একটু আপনার কাছে আসি। স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচারে ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। আপনি হয়তোবা জানেন ইনকিলাব মঞ্চ সম্পর্কে। এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তিনি বলেছেন যে আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে লাল চুরি পরাতে এসেছি। তারা হয় এসে আমাদের কাছ থেকে চুরি নিয়ে যাবেন, নয়তো তাদের পক্ষ থেকে কাউকে পাঠাবেন, তাকেই আমরা চুরি পরাবো। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা বর্তমান সরকার প্রশাসনের উপর যে মানুষের ক্ষোভ, এই যে হত্যার বিচারের ব্যর্থতার অভিযোগ যে উঠছে, এই ব্যাপারে আপনি কি বলবেন সাকিন সাহেব? আমার কাছে মনে হচ্ছে যে ইনকিলাব মঞ্চ আসলে হচ্ছে যে নিচ্ছে বা যেটা কথা বলছে সেটা টোটালি যৌক্তিক। আমি ইনকিলাব মঞ্চের হাবিবের সাথে আমার পার্সোনালি যোগাযোগ রয়েছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের, তো ওনার সাথে আমাদের কথা হয়।
বিষয়টা হচ্ছে কি যে দেখেন, আমি নিজেও ফেড আপ, আমি সত্যি কথা বলতে আমি নিজেও অনেক ফেড আপ হয়ে গেছি ভাই। আমি এত বড় একটা আন্দোলন করছি, আমি এত কিছু করছি, আমার যারা আমারে মারছে, যারা আমার ভাইয়ের পঙ্গু করছে, যারা আমার ভাইয়ের চোখ ফালাই দিচ্ছে, যারা মারা গেছে, এই মানুষগুলাকে, যাদের যাদের জন্য আমাদের এই মানুষগুলোকে হারাইতে হচ্ছে, ওই মানুষগুলোর কেন বিচার আমরা সবার কখনো করতে পারতেছি না, এটা আমারও প্রশ্ন। একটা আমাদের সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের কথা বলি না কেন, আমার এই সরকারের সমালোচনা এখানে করতেই হবে, মাসবি করতে হবে। আপনার প্রথম দায়িত্ব ছিল দুইটা। প্রথম দায়িত্ব হচ্ছে আপনার এই বিচারটাকে আপনি ঠিকঠাক মতো আপনি বিচার কার্য পরিচালনা করবেন। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনি যার মানে নিরাপত্তা দিবেন। আপনি দুইটা দায়িত্ব ঠিক মতো করতে পারতেছেন না। আপনার বিচার, আওয়ামী লীগের দোসর যারা, এরা এখনো প্রত্যেকের জায়গায় জায়গাতে বিদ্যমান। এখনো কেন ছাত্রলীগ হচ্ছে রাস্তায় রাস্তায় হচ্ছে পোস্টার দিতে পারছে, পোস্টার দিতে যাবে? তারা আমাদের উপরে নির্বিচারে গুলি করছে, আমাদের মানুষজনকে হত্যা করছে, সেখানে আপনি ওদেরকে বিচারের আওতায় আনতে পারতেছেন না। সেখানে ইন্ডিয়া পালায় আছে না, কই পালায় আছে, সেটা বের করতে পারতেছেন না। বিভিন্ন ধরনের মন্ত্রী এমপিরা 5 থেকে 8 আগস্টের মাঠে 3 দিনের মধ্যে বের হয়ে গেছে, কেমনে বেরোতে পারছে? কার উদ্দেশ্যে, কার কথা বেরোতে পারছে? কেন ওই রিসেন্টলি একটা কান্ট্রিতেও তো আপনার হচ্ছে তো একটা গণঅভ্যুত্থান হচ্ছে, সেখানে সবাইকে প্রসিকিউট করে মেরে মেরে একবারে ফাঁসি দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে কোনো সমস্যা কেন? আমি হচ্ছে বাইরে বাইরে থেকে আমি হচ্ছে ডিপ্লোম্যাটিক করে আমি হচ্ছে দেশের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে আসতে পারছি না, তার কেন বিচার কার্যক্রম চালাতে পারছি না? কেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যার কারণে আমাদের স্টুডেন্টদেরকে মারা হয়েছে, তাকে আমি কেন কেন এখনো বিচারের আওতায় আনতে পারছি না? তো আমারও প্রশ্ন। আমিও তো খুবই ক্ষুব্ধ, খুব মেয়াদ খারাপ এগুলো শুনলে, জানেন যে এখন আমি বিচার কাজটা করতে পারছি। আপনার কাছে এখন ক্ষমতা আছে, আপনার কাছে আপনি এখন যে কোনো কিছু করতে পারেন, আপনি কেন সেটা করতেছেন না? আমি জিনিসটা আমার মানে আমাকে মাঝে মাঝে আমার খুব মেয়াদ খারাপ করে ফেলে। শুধু আমার না, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের কেন আমাদের এখনো বিচার কাজটা হচ্ছে না, বিচার কাজটা কেন পূর্ণ হচ্ছে না? এটা নিয়ে আমরা আমরা সবাই হতাশ, নিজেদেরই হতাশ, আমি নিজে হতাশ। স্বরাষ্ট্র উপদেষ্টা এটার জন্য আসলে তাদের কারো একটা বক্তব্য রাখতেই হবে যে কেন তারা পাচ্ছে না এবং কোন কারণে পাচ্ছে না। যদি কেন পাচ্ছে না আমাদেরকে যদি দরকার হয়, আমরা দরকার রাস্তা নামবো, রাস্তা নিয়ে আমরা খুঁজে খুঁজে বাইক করবো, খুঁজে খুঁজে বাইক করে আমি আপনারা দিব, কিন্তু আপনার বিচার কাজ পরিচালনা করতে হবে। আইনার আপনি নিজে করেন, না আমাদের করতে হবে, যে কোনো একটা। জি সাকিন সাহেব, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, একই বিষয় আপনি যদি একটু বলতেন। আসলে বিষয়টা হচ্ছে যে যে সাকিল সাবাব ভাই বলল কথাটা সত্য, যে আজকে বাংলাদেশে এই 6 মাস যেতে না যেতেই দোসররা আজকে আবার মাঠে নামার পায়তারা করছে, বিভিন্ন ঘোষণা দিচ্ছে, হরতাল আন্দোলন, বিভিন্ন টাইপের কর্মসূচি দেওয়ার, লিফলেট বিতরণ, বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যমে, এবং তারা মাঠেও নামার চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সুযোগটা কোত্থেকে পাচ্ছে? সঠিক বলেছে সাকিল সাবাব ভাই, সেটি হচ্ছে যে আজকে কে কে তাদেরকে গ্রেফতার করবে, কে বিচারের আওতায় নিয়ে আসবে? আজকে সারা বাংলাদেশে যারা প্রশাসনের, পুলিশ কিংবা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে আছেন, তারা প্রায় অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, এবং যারা আজকে প্রশাসনের অনেক বড় বড় জায়গায় এখনো বহাল তবিয়ত আছে, হত্যা মামলার আসামি হবার পরেও প্রশাসনের কর্মকর্তারা নিজেই এখনো আছে তাদের চেয়ারে, চাকরিতে, তাহলে তারা কিভাবে অন্যের বিচার করবে? তারা তো নিজেই দোষর। সে কারণেই আমি মনে করি অন্তর্বর্তী সরকারের এই ছাঁকনি অভিযান করা উচিত, যে যারা দোসরের প্রেতাত্মা আছে প্রশাসনে, সেগুলোকে এগুলোর থেকে সরাতে হবে, তবেই না সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু বিচারের আওতায় আনা যাবে, গ্রেপ্তার করা যাবে, তাছাড়া মোটেও সম্ভব নয়। সর্বোপরি যে কথাটি বলতে চাচ্ছি, আজকে 6 মাস হয়ে গেছে, কি সংস্কার হয়েছে আমি জানি না। অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সংস্কার। কি সংস্কার করবেন? সেটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচনের পথে যাবার। সে প্রক্রিয়ায় কতটুকু এগুতে পেরেছে? আমার মনে হয় শূন্যের কোঠায়। সে পথে যদি এভাবে চলতে থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডের কোনো দেশেই কোনো অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা দীর্ঘ সময় ধরে করলে বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র হয়, কিংবা বিভিন্ন
মন্ত্রণালয়গুলো মুখ থুবড়ে পড়ে, জনগণের ক্রোশ বাড়ে। তারা আজকে তার নমুনা অনুযায়ী দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না। আজকে সামনে রমজান মাস, আজকে ডিজেল পেট্রোলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে, আজকে ভোজ্য তেলের নাগালের বাইরে চলে গেছে। সবকিছু মিলায় আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত সময়ে যথাযথ সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনের দিকে যাওয়ার উচিত। এদেশের জনগণ যাকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবে সে দেশ পরিচালনা করবে, দেশের সকল ভালো মন্দ দেখভাল করার সুযোগ তারা পাবে এবং তারা দায়বদ্ধতার মধ্যে থাকবে, যেহেতু তারা নির্বাচিত হবে এই এদেশের জনগণের মাধ্যমে। নির্বাচিত সরকার ছাড়া আসলে দায়বদ্ধতা কতটুকু থাকে আমার প্রশ্ন থেকে যায় সেখানে। জি, নাজমুল আলম নাজু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় কম, আমি একটু সাকিন সাহেব ভিন্ন একটা প্রসঙ্গে আপনার কাছে আসি। আপনিও শিক্ষার্থী, যে বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন যে তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি তিনি বলেছেন যে 7টি কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে তিতুমির কলেজের তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যে আকাঙ্ক্ষা অথবা তাদের যে দাবি, তাদের যে আন্দোলন, আপনি একজন শিক্ষার্থী হিসেবে এই দাবিটি কিভাবে দেখেন শাকিন সাবাব? দেখেন, আমি এখানে একটা কথা বলি যে এটা তাদের দাবি। আমার কাছে মনে হয় যে আপনার কিছু জিনিস আসলে আপনার একটু প্র্যাকটিক্যালি আগানো উচিত। যে শিক্ষা উপদেষ্টা যে কথাটা বলেছে যে 7টা কলেজকে একটি ভার্সিটির আন্ডারে করবে, ওটা আমার কাছে একটা বেস্ট অপশন মনে হচ্ছে। আপনি তিতুমির কলেজকে তিতুমির ভার্সিটি বানাচ্ছেন, কিন্তু আপনার এক্সপেক্টেশনটা কতটুকু, আপনার শিক্ষার্থীরা কতটুকু চাচ্ছে? আপনি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন যেখানে তিতুমির বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ওইখানে হাহা দিয়ে সবাই হাহা দিচ্ছে, হাসি দিচ্ছে। কেন দিচ্ছে? আপনার তো সবার এই জিনিসটার এক্সপেক্টেন্স লাগতে হবে। আপনি যেটা ভার্সিটি করতে যাচ্ছেন, আমি হয়তো বা সেখানে আমার পার্সোনাল অভিমত ডিফারেন্ট হইতেই পারে, কিন্তু আপনার স্টুডেন্ট পক্ষরা কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, আপনার সেই সিদ্ধান্ততে বা আপনি যে দাবিতে গেছেন সেই দাবিটা কতটুকু যৌক্তিক, এটা তো আপনার দেখতে হবে। কই আমার যদি এখন বাংলা কলেজ বলে ওঠে যে ভাই আমাকে বাংলা বিশ্ববিদ্যালয় বানাও, তারপর যদি ঢাকা কলেজ বলে যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বানাও, তো এটা সম্ভব না। সবকিছু তারা প্রক্রিয়া দিয়ে একটা প্রসেস আছে, সে প্রসেস নিয়ে আগেটা হবে। এন্ড আমি যতটুকু চিনি যে তুমি বিশ্ববিদ্যালয় তুমি কলেজের তিতুমির কলেজের একজন সমন্বয় আজকে জায়েদ ভাই, ওনার সাথে যখন কথা বলেছি উনি আমাকে একই কথা বলে যে ভাই এই বিষয়টা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ডিভাইডেশন অলরেডি চলে আসছে এবং একটা স্টুডেন্ট পক্ষ এটাকে হয়তো বা যৌক্তিক হিসেবে দেখছে, আর একটা স্টুডেন্ট পক্ষ এটাকে যৌক্তিক হিসেবে দেখছে না। তা আমার কাছে মনে হচ্ছে ভাই আপনারা আগে বসেন, কথা বলে নিজেদের মধ্যে সলিউশন আনেন, এরপর আপনারা সামনে এসে আপনাদের দাবিগুলো নিয়ে এসে রাস্তায় নামেন বা যেখানে নামার নামেন। তবে হ্যাঁ, জনগণের দুর্ভোগে পরিণত হয়েন না। আপনারা যেটা করতেছেন সেটার কারণে যে রাস্তা ব্লক করতেছেন, গুলশানের রাস্তা ব্লক করতেছেন, ওই রাস্তা ব্লক করতেছেন, রেল লাইন ব্লক করতেছেন, ভাই এটাতে জনগণের দুর্ভোগ বাড়ছে। এইগুলো করতে গেলে না জনগণ আপনাকে সাপোর্ট দিবে না, উল্টা জনগণ আপনাকে নিয়ে হাসবে। আমার মনে হয় আপনাদের একটা ডিপ্লোম্যাটিক ভাবে আগানো উচিত, যারা তিতুমির কলেজের আছেন তাদের উদ্দেশ্যে বলছি। জি, শাকিন সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল আলম নাজু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং নেসারউদ্দিন নাইম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে কথা হবে অন্যান্য আরো বিভিন্ন বিষয়, এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা তিনজনই। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।